প্রিয় লিসেনার্স, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে বিশেষ নিবেদন, একটি হরর কাহিনী। গল্পটি নেওয়া হয়েছে সেবা প্রকাশনীর সত্য হরর কাহিনী প্রেত জগৎ থেকে। লেখক ইশতিয়াক হাসান। শুরু করছি ওটা হাঁটতে পারে। এই অভিজ্ঞতাটি ইংল্যান্ডের ও মুর নামে এক ব্যক্তির। 100 বছরেরও বেশি আগের ঘটনা এটি। বর্ণনাটা মনে পড়লে পাঠকদের ভালো লাগবে আশা করি। ক্রাউলি ছেড়ে চলে আসার বেশ কিছুদিন পরের ঘটনা। আমার ফুপু ব্ল্যাক রকের লেডি মগহ্যানের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পেলাম। হঠাৎ করেই মারা যান তিনি, আর মারা যাবার আগে আমাদের পরিবারের জন্য রীতিমতো বিপুল অর্থ সম্পত্তি রেখে যান। আমার ভাই বব পেল রস কমনের স্টেট। চার্লির কপালে জুটল ডাবলিনের কাছের বাড়ি। আমার তখন রীতিমতো আর্থিক টানাপোড়েন চলছে, বাজারে বেশ দেনাও হয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তখনই হঠাৎ ফুপুর বদৌলতে মালিক হয়ে গেলাম $20,000 আর বগ ও কাঠের বিশাল একটা গ্র্যান্ডফাদার ক্লকের। ঘড়ির ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের অবাক করছে। আসলে আমার পুরনো জিনিসের প্রতি একটা টান আছে, সেটাও ফুপুর জানা ছিল। ঘড়িটা কিনেছিলেন মারা যাবার কেবল দিন 7 আগে। গ্রাফটন স্ট্রিটের পুরনো আসবাব বেচাকেনা করে এমন এক দোকান থেকে কিনেছিলেন তিনি। মজার ঘটনা, এই অল্প কয়েকদিনের মধ্যেই ফুপু তার অবর্তমানে এটার মালিক হিসেবে আমার নামটা ভেবে ফেলেছিলেন। তখন থাকতাম বাসিনস্টোকের কাছে এক বাড়িতে। গ্রামটার পরিবেশ রীতিমতো মনোমুগ্ধকর, অন্তত আমার কাছে। যত দূর চোখ যায় শুধু সমতল জমি, পাহাড় আমার দু চোখের বিষ। চমৎকার রাস্তাঘাট, ট্রাউটে ভরা জলা, চারণভূমি, হানিসাকল ফুলে সবকিছুই অসাধারণ। তবে আমাকে সবচেয়ে বেশি টানতো এখানকার পাইন বন। পাইন গাছের প্রতি আমার বিশেষ দুর্বলতা। দরজার সামনে বসে বুক ভরে পাইনের সুবাস নিতাম, আর কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে পড়তাম। যাক, আবার মূল গল্প অর্থাৎ ঘড়ির কাহিনীতে ফিরে আসি। ওটা ডাবলিন থেকে ব্রিস্টলে পৌঁছে জাহাজে করে, তারপর ট্রেনে বাসিনস্টোকে। অন্ধকার নামার একটু পর ঘোড়ায় টানা একটা গাড়িতে করে নিয়ে আসা হলো আমার বাড়িতে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে বাড়ির হলরুমে ওটাকে ঠাঁই দেওয়ার প্রস্তুতি নিলাম। তবে গাড়ির কোচওয়ানকে মোটেই ঘড়িটার রূপ মুগ্ধ মনে হলো না। আমার পরামর্শ যদি শোনেন, তবে এক্ষুনি কারো বাড়ির বাগানের জংলায় ফেলে দিয়ে আসুন ওটাকে, গজগজ করতে বলল সে। মৃদু কণ্ঠে তাকে ভর্ৎসনা করলাম, তবে তাতে বিন্দুমাত্র দমে না গিয়ে বিড়বিড় করে কি যেন বলে দ্রুত বিদায় নিল ক্রুদ্ধ লোকটা। ঘড়িটার প্রতি তার এমন অহেতুক রাগের কারণ আমি খুঁজে পেলাম না। তবে এই বিষয়ে আর মনোযোগ না দিয়ে আমার হাউসকিপার মিসেস পার্ট্রিজকে ডাকলাম। তারপর দুজন মিলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদটা পর্যবেক্ষণ করতে লাগলাম। নিঃসন্দেহে জমকালো একটা আসবাব ওটা। অন্তত 8 ফুট উঁচু, গায়ের রং কুচকুচে কালো, ঠিক যেন আবলুস কাঠের মতো চকচক করছে। সত্যি বলতে ঘড়িটার মধ্যে অদ্ভুত এমন একটা কিছু আছে যেটা রীতিমতো ভাবিয়ে তুলল। মনে হলো কোচওয়ানের পরামর্শটাই ঠিক ছিল কিনা। ঘড়িটার সম্পর্কে মিসেস পার্ট্রিজের মতামত জানতে চাইলাম। এটা আসলেই অসাধারণ, পালিশ করা কাঠামোর উপর হাত বুলাতে বুলাতে বলল সে। এমন চমৎকার নিখুঁত কাজ আর দেখিনি। তবে কেন যেন এটা দেখে সব বহনের গাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। তার কথা শেষ হতে দুজনেই হেসে ফেললাম। আসলেই তুলনাটা রীতিমতো অদ্ভুত। একটা গ্র্যান্ডফাদার ক্লকের সঙ্গে একটা সবজানের মিল খুঁজে বের করার চেষ্টা। অবশ্য পরমুহূর্তেই ভাবলাম, এটা সময় নির্দেশ করে, আর সময় তো মৃত্যুর হাতিয়ার। হাসি থেমে গেল আমার, শরীরটা শিরশির করে উঠল। ঘড়িটাকে হলরুমের ডান কোনায় দাঁড় করালাম, সদর দরজার ঠিক উল্টো পাশে, যেন বাড়িতে যারই পা পড়ে
তার দৃষ্টি না এড়ায়। মনে হলো ঘড়িটা যেন কামরার চেহারাই বদলে দিয়েছে, বেশ একটা আভিজাত্য এনে দিয়েছে। হঠাৎ করে রীতিমতো গর্ব অনুভব করতে লাগলাম এরকম একটা জিনিসের মালিক বনে যাওয়ায়। সত্যি, ঘড়িটা বাড়ির সবাইকেই রীতিমতো চমকে দিতে লাগলো। রাতে বাড়িতে পা রেখে আমার প্রেমিকারও একই অবস্থা হলো। ঘড়িটাকে অতিক্রম করে যাওয়ার সময় ওরা সামনে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। এটাকে দেখে অদ্ভুত এক অস্বস্তি হচ্ছে। কি বিশাল, রীতিমতো দানবীয়, প্রায় গোটা বাড়িটাই যেন দখল করে নিয়েছে। শ্বাস নেওয়ার জায়গা পাচ্ছি না। এটা ঘড়ির চেয়ে বেশি কিছু। ওহ, তোমাকে কিভাবে এর হাত থেকে মুক্ত করব বুঝে উঠতে পারছি না, বলে বসলো সে। কথাটা রীতিমতো অবিশ্বাস্য শোনালো আমার কানে। ঘড়ির হাত থেকে মুক্তি পাওয়া, সেটা আবার কি? হেসেই উড়িয়ে দিলাম ওর কথা। বেশ মনক্ষুণ্ণ হয়েই বাড়ি ছেড়ে চলে গেল সে। নিচের হলে ঘড়িটার ঘন্টা বাজার শব্দ শুনলাম। 1, 2, 3, 12। রীতিমতো গম্ভীর একটা আওয়াজ। ওটার পেন্ডুলাম দুলছে। 12টা বাজার সংকেত দেওয়ার প্রায় সাথে সাথেই বিছানায় গেলাম আর কান পাতলাম। একটা শব্দ। প্রথমে ভাবলাম আমার নাড়ির স্পন্দনের শব্দ। বাম্প বাম্প বাম্প। কিন্তু পর মুহূর্তেই ধারণাটা বদলে গেল। ধীরে ধীরে আওয়াজটা বাড়ছে। আর কি আশ্চর্য, ওটা আরো কাছে এগিয়ে আসছে। বাম্প বাম্প বাম্প। মনে হচ্ছে বিশাল ওজনদার একটা কিছু হল ধরে হাঁটছে। এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসছে। শীতল একটা স্রোত বয়ে গেল আমার শরীরে। কি হচ্ছে এসব? আতঙ্কিত চোখে কামরার দরজার দিকে তাকালাম। ওটা বন্ধ, পল্টুও আটকানো আছে। গ্রামে চোর ডাকাতের উপদ্রব আছে, তাই বিছানায় যাবার আগে সব ধরনের সতর্কতাই অবলম্বন করি। কিন্তু এই ভারী যান্ত্রিক আওয়াজ কোনোভাবেই চোরের পদশব্দ হতে পারে না। জিনিসটা যাই হোক, ইতিমধ্যে সিঁড়ির মাথায় পৌঁছে গেছে। আমার কামরার দিকে আসা প্যাসেজটা ধরে এগিয়ে আসতে লাগলো। তারপর ভয়ানক একটা আওয়াজ। দরজার ওপর এসে পড়েছে ওটা। আমি স্তম্ভিত, নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। হঠাৎ রীতিমতো অসম্ভব একটা চিন্তা আঁকড়ে ধরেছে আমাকে। এটা কি তবে ঘড়িটা? দানবীয় কদাকার ঘড়িটা? ওটা টিক টিক করার শব্দই শুনছি, অনেক চড়া। তবে কি এর জীবন আছে? বাড়ির আর সবাইকে ডাকার জন্য কোনোভাবে হাতটাকে ঘন্টার কাছে নিয়ে যেতে চাইলাম, কিন্তু শরীরটা জায়গাতেই জমে আছে। ঘড়িটার শব্দ শোনা ছাড়া আর কিছুই করতে পারলাম না। ধীরে ধীরে একটার পর একটা মিনিট পেরিয়ে যেতে লাগলো। কখনো এত সঠিকভাবে মিনিট গোনার সময় পাইনি। তবে কাজটা এতই যন্ত্রণাদায়ক, ভাষায় প্রকাশ করতে পারবো না। টিক টিক শব্দ নিয়মিত বিরতিতে ঠিকই হচ্ছে, কিন্তু শব্দের মাত্রায় অদ্ভুত উত্থান পতন। ভয়ানক আর প্রায় অবাস্তবিক ঘটনা চলল ঠিক 1টা পর্যন্ত। তারপর প্রচণ্ড শব্দে ঘন্টা বেজে উঠল, আর ফিরতি পথ ধরল ওটা। সকালে ঘুম থেকে জেগেই সিঁড়ি বেয়ে নেমে এলাম ঘড়িটা দেখতে। দিনের আলোয় এর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পেলাম না। এর অবয়ব, টিকটিক আওয়াজ সবকিছুই সাধারণ একটা ঘড়ির মতোই। ভাবলাম সবকিছুই তবে আমার কল্পনা, কিংবা কোনো দুঃস্বপ্ন। এ সময়ই ধীরে ধীরে এগিয়ে এলো মিসেস পাট্রিজ। তার পাংশুটের চেহারা দেখে আমার মনে আচমকা আবার সন্দেহটা জাগলো। তবে কি সেও কোনো আলামত পেয়েছে? প্রশ্ন করতেই শব্দটা শোনার কথা স্বীকার করলো, আর তারও মনে হয়েছে ওগুলোর মালিক ওই অশুভ ঘড়িটাই। ফিসফিস করে বলল, তবে বাড়ির চাকর বাকরদের কাছ থেকে বিষয়টা গোপন রেখেছি। বাড়িটা ভুতুড়ে, এমন আলামত পেলে কালই চাকরি ছেড়ে ভাগবে। দুর্ভাগ্যজনকভাবে তার এই সতর্কতা কোনো কাজে এলো না।
রাতের পর রাত অদ্ভুত সব কাণ্ডকীর্তি ঘটতে লাগলো বাড়িতে। আর এসবের পেছনে যে ঘড়িটাই আছে এটাও পরিষ্কার হয়ে গেল। সিঁড়ি আর করিডোরগুলোতে ওটার হেঁটে বেড়ানোর শব্দ বাড়ির অন্য সব বাসিন্দাদের নজর কাটতে দেরি হলো না। বলা চলে পুরো বাড়ির সবার ঘুম রীতিমতো হারাম করে দিল জিনিসটা। ভুতুরে পদশব্দের মনোযোগ কেবল আমার উপরেই স্থির থাকলো না, ধীরে ধীরে কর্মপরিধি বাড়তে লাগলো। বলা চলে বাড়ির প্রতিটি অংশ আর দরজার সামনেই রাতের বেলা হাজিরা দিতে লাগলো। চাকর বাকরেরা অস্থির হয়ে পড়ল, বলল দিনে কাজে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে তাদের জন্য। রাতে প্রচণ্ড শব্দে না ঘুমাতে পারলে এটা তো হবেই। ঘড়িটাকে বাড়ি থেকে বিদায় করতে অনুরোধ করলো তারা। আমার ঘড়িটাকে পছন্দ করার কোনো কারণ নেই, সত্যি বলতে ওটাকে ঘৃণাই করি এখন। কিন্তু কি এক অদ্ভুত কারণে জিনিসটা আমাকে আকর্ষণ করছে। অতএব কর্মচারীদের কাছে কয়েকটা দিন সময় চাইলাম, বললাম পরিস্থিতি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তারা রাজি হলো ধৈর্য ধরতে। আশায় বুক বাঁধলাম আমার ভবিষ্যৎবাণী সত্যি হবে। কিন্তু ঘড়িটা দিনকে দিন আরো বেয়ারা হয়ে উঠল, নিত্য নতুন কৌশল অবলম্বন করতে লাগলো। আমার রাঁধুনি ক্রিস্টিনা ওটার প্রথম শিকার। অন্য কর্মচারীরা ঘুমিয়ে যাবার পরও কখনো কখনো চিঠি লেখার একটা অভ্যাস আছে মেয়েটার। যে রাতের কথা বলছি খুব ধীরে সুস্থে একটা চিঠি লিখছিল মেয়েটা। এ সময় হঠাৎ টের পেল বাড়িটা আশ্চর্য রকম নীরব। তক্ষুনি তার মনে হলো দেরি করে ফেলেছে সে। এখন সে হল পেরিয়ে যাবে কিভাবে? ক্রিস্টিনা মোটেই ভীতু নয়, বলা চলে ভূত আত্মা এসবে বিন্দুমাত্র বিশ্বাস নেই তার। সে হলো এই বাড়ির শেষ ব্যক্তি যে এখনো বিশ্বাস করে রাতের এসব ভুতুড়ে কাণ্ডকীর্তির যৌক্তিক ব্যাখ্যা আছে। কিন্তু এই রাতে ঘড়িটার কাছাকাছি আছে এটা চিন্তা করেই কেমন যেন ভয় করতে লাগলো তার। এদিকে সে এখন যে কামরাটায়, ওটা অন্য কামরাগুলোর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বিশেষ করে একটা শোবার ঘরও এর আশেপাশে নেই। আর এটাই তাকে চিন্তায় ফেলে দিল। দ্রুত লেখার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলো। এক দৌড়ে হলরুম পেরিয়ে সিঁড়িতে গিয়ে ওঠার জন্য মানসিক প্রস্তুতি নিল সে। এমন সময় দুমদুম একটা শব্দ মনোযোগ আকর্ষণ করলো তার। আতঙ্কে রক্ত যেন জমাট বেঁধে গেল মেয়েটার। পায়ের নিচে যেন শিকড় গজিয়ে গেছে, 1 ইঞ্চি নড়তে পারছে না। এটা কি? নিশ্চয়ই এটা আমার হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ, নিজেকে বুঝ দিল সে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এটাই অনেক চড়া হয়ে পৌঁছেছে কানে। একা একাই হেসে ফেলল। এবার আসল কাজটা করতে হবে তাকে। হলঘর পেরিয়ে সিঁড়িতে পৌঁছতে হবে। শ্বাসটা চেপে ধরে পা টিপে টিপে হলঘরের মধ্যে দিয়ে রওনা হলো। নিজের উপর প্রচণ্ড জোর খাটাচ্ছে ঘড়িটার থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে, কিন্তু ওটার ছন্দময় টিক টিক শব্দ থামতে বাধ্য করলো তাকে। দাঁড়িয়ে পড়ে কান পাতল। টিক টিক টিক। না, আর 10টা সাধারণ ঘড়ির টিক টিক শব্দের সঙ্গে কোনো পার্থক্য নেই। ঘড়িটার দিকে তাকালো। রাতের আধারে আরো বেশি কালো লাগছে ওটাকে, আরো আরো দানবীয় মনে হচ্ছে। কেন যেন বিশাল একটা কফিনের কথা মনে পড়ে গেল ক্রিস্টিনার ওটাকে দেখে। এখন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে পালাবার কথাও ভুলে গেছে মেয়েটা। কেবল দেয়াল আঁকড়ে ধরে আছে নতুন কোনো ভুতুড়ে ঘটনা চাক্ষুষ করবার জন্য। এই অবস্থায় যা দেখলো, চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো মেয়েটার। ধীরে ধীরে আরো বড় হচ্ছে ঘড়িটা। এক পর্যায়ে ওটার অদ্ভুত কারুকাজ করা চূড়াটা গিয়ে ঠেকলো ছাদে। তারপর আঙুলবিহীন দুটো বিশাল ধূসর পা বেরিয়ে এলো নিচ থেকে। এটাই একমাত্র পরিবর্তন নয়, ওটার টিকটিক শব্দ বদলাতে বদলাতে রূপ নিয়েছে এখন বিশাল কোনো প্রাণীর শ্বাস নেওয়ার শব্দে। ইতিমধ্যে মধ্যরাত্রি সমাগত। মিনিটের কাঁটা শেষবারের মতো চক্র পূরণ করল। তারপর 12 বার ভীতিকর ঘণ্টা পড়ার আওয়াজ। এমন সময় পেন্ডুলামকে আড়াল করে রাখা ঘড়ির দরজাটা খুলে গেল, আর সেখান থেকে ধূসর বাদামি বিশাল একটা হাত বেরিয়ে এলো। ওটা লম্বা লম্বা আঙুল। তারপরে ক্রিস্টিনাকে ধরতে এলো ওটা।
কোনোভাবে এক পাশে সরে পড়ে রেহাই পেল সে। তারপর উপরে চাইতেই যা দেখলো তাতে রীতিমতো হার্ট ফেল করার অবস্থা হলো তার। ঘড়ির মুখ অদৃশ্য হয়েছে, তার জায়গায় দেখা যাচ্ছে অশুভ একটা মুখ, ধূসর, ভীতিপ্রদ, গোলাকার, অনেক বড়, আধা মানুষ আধা জানোয়ার, মণি ছাড়া অপার্থিব দুটো চোখ। তাকেই দেখছে অশুভ চোখ জোড়া। ক্রিস্টিনার মনে হলো নরক থেকে ছাড়া পাওয়া কোনো প্রাণী ওটা। কিছুটা সময় ওটার দিকে তাকিয়ে রইল, এমনকি আতঙ্কে শ্বাস নেওয়ার কথাও ভুলে গেছে। তারপরে হঠাৎ জিনিসটাকে নড়ে উঠতে দেখে যেন সম্মোহিত ভাব কাটিয়ে উঠল ক্রিস্টিনা। যান বাঁচাতে ছুটল। রহস্যজনকভাবে বাড়ির সদর দরজাটা খোলা ছিল, আর ওটা দিয়েই বেরিয়ে গেল সে। এক প্রতিবেশীর বাড়িতে রাত কাটালো। পুরো ঘটনাটা আমি শুনি পরদিন সকালে মেয়েটার মুখ থেকেই। কোনো কিছুর বিনিময়ে স্যার, এখানে আর একটা রাত কাটাতে রাজি হব না আমি। মেয়েটা যোগ করলো, ঘড়িটার উপস্থিতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয় আমার পক্ষে। এখান থেকে অন্তত বেশ কয়েক মাইল দূরে চলে না যাওয়া পর্যন্ত শান্তি পাবো না। হয়তো বড় কোনো শহরে যাব, সেখানে কর্মব্যস্ততার শব্দ আমাকে অশুভ স্মৃতি ভুলে যেতে সাহায্য করবে। কথা শেষ করে থরথর করে কাঁপতে লাগলো মেয়েটা। বেশ ভালো অঙ্কের টাকা দিয়ে বিদায় করলাম ক্রিস্টিনাকে। কিছুটা যে ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণ হিসেবে, কিছুটা বদনাম এড়াতে। এই পরিস্থিতিতে ঘড়িটা এখানে রাখা অসম্ভব, কিন্তু ফেলতেও পারলাম না। ওটা যেন রীতিমতো আচ্ছন্ন করে ফেলেছে আমাকে। আমার কর্মচারীদের ঘড়িটা বাগানের এক পাশের সামার হাউসে সরিয়ে ফেলতে বললাম। রাতে ঘুমাতে যাবার আগে প্রতিটি দরজা জানলা ঠিকঠাক মতো বন্ধ করার ব্যবস্থা করলাম। সতর্কতা যে জরুরি ছিল এর প্রমাণ পেতে দেরি হলো না। ঘড়িটাকে সামার হাউসে পাঠাবার পরের কয়েকটা রাতে ঠিক 12টার সময় সদর দরজার ঘণ্টা বাজার শব্দে ঘুম ভাঙল আমার। আর শোবার ঘরের জানালা বরাবর নিচের কাকর বিছানো পথে ভারী থপথপ শব্দ জানিয়ে দিল অশুভ জিনিসটা এ বাড়িতে ঢোকার আশা এখনো ছাড়েনি। তবে ধীরে ধীরে রাতের এই অশান্তি কেটে গেল। ভাবলাম ভূতুরে কাণ্ড কারখানার এখানেই ইতি ঘটেছে। মনে মনে নিজেকে বাহবা দিলাম ওটাকে সামার হাউসে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়। কিন্তু তারপরেই একটা গুজব শুনে চমকে উঠলাম। লোক চলাচল কম এমন রাস্তায় নাকি সন্ধ্যা নামার পর বিশাল দেহী এক ভুতুরে কাঠামোকে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তারপরেই এমন একটা ঘটনা ঘটল, গোটা বিষয়টা নিয়েই নতুন করে আবার ভাবতে হলো আমাকে। আমার চাচা জন আমার সাথে কয়েকটা দিন কাটাতে এলো। বুড়ো বয়সেও বেশ আমোদে, কর্মতৎপর আর প্রচণ্ড সাহসী। রাত 10টার দিকে চাচা পৌঁছলো। এরপর কিছুক্ষণ গল্পগুজব করলাম দুজনে। এ সময়ই হঠাৎ হন্তদন্ত হয়ে বাড়িতে হাজির হলেন স্থানীয় গির্জার যাজক। এত রাতে এখানে আসার জন্য মাফ চাইছি, একটা চেয়ারের শরীর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন। কিন্তু কিছুক্ষণ আগে ঘটা একটা ঘটনা এখানে হাজির হতে বাধ্য করলো। তবে আরও কিছু বলার আগে আমাকে দয়া করে এক গ্লাস ব্র্যান্ডি দাও। আতঙ্ক নিয়ে তার দিকে তাকালাম। যাজকের ফ্যাকাশে গাল আর কাঁপতে থাকা হাত আমাকে জানিয়ে দিল গল্পের সারাংশ। তিনি ঘড়িটাকেই দেখেছেন। ধন্যবাদ। খালি গ্লাসটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বললেন যাজক, এখন বেশ ভালো লাগছে। ও ঈশ্বর, ওটা আমার আত্মা কাঁপিয়ে দিয়েছিল। এখন আমাকে গোড়া থেকে গোটা ঘটনাটা বলতে দাও। জিলেটস ফার্মে গিয়েছিলাম, হয়তো জানো। ওটা এখান থেকে 2 মাইলের কিছু বেশি দূরে। ওখানের কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল। ঠিক করলাম মাঠের মাঝখান দিয়ে বাড়ি ফিরব। অতএব হাঁটা শুরু করলাম। সব কিছু ঠিক মতোই চলছিল যতক্ষণ পর্যন্ত না মাঝখানে ছোট জঙ্গলটার কাছে পৌঁছলাম। দিনের আলোতেও জায়গাটার ভেতর দিয়ে যেতে বেশ ভয় লাগে আমার। কখনো চোরচোট্টারাও আড্ডা জমায় এটার ভেতরে। যা থাকে কপালে ভেবে ঢুকলাম জঙ্গলটার সীমানায়। আস্তে আস্তে হাঁটতে লাগলাম গাছপালার মধ্য দিয়ে। রাতে নীরবতা আমার পদশব্দ যেন বিকট হয়ে শোনা যেতে লাগলো। পায়ের নিচে পড়ে কোনো ছোট ডাল ভাঙলে যেন গুলির আওয়াজ বেরোচ্ছে।
মোটামুটি গাছপালার ভেতর দিয়ে অর্ধেকটা পথ পেরিয়েছি, এমন সময় দুপাশের সার বাঁধা গুল্ম আর ঝোপের জঙ্গল বিদায় নিল হঠাৎই। ঘাস আর ফার্নে ভরা প্রায় গোলাকার একটা জমি এখন আমার সামনে, আর জায়গাটার মাঝখানে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একটা উইলো গাছ। এই গাছটা সবসময় আমার নজর কাড়ে। উইলোটা কিভাবে এখানে এলো ভেবে পাই না। তারপরেই গাছটার পেছন থেকে দীঘল একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। আমার সামনের পথ ধরে চলতে লাগলো ওটা। চোখের বিভ্রম না তো আবার। তাড়াতাড়ি চোখ দুটো ভালোভাবে টলে এক দৃষ্টিতে তাকালাম, আর তখনই নিশ্চিত হয়ে গেলাম ওটা মানুষ নয়। তাহলে ওটা কি? জন চাচা জানতে চাইল। আমি যতটা সম্ভব নিখুঁতভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা, ওটা পুরোপুরি নগ্ন, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা ধূসর। উচ্চতা 7 ফুটের বেশি হবে না। বিশাল গোলাকার মাথা, হাতে ঝাঁকড়া কালো চুল, কান নেই, লম্বা হাত আর আঙুলহীন পা। চেহারা দেখতে পাইনি, কারণ মুখটা আমার দিকে ছিল না। অস্বীকার করব না, আতঙ্কে তখন আমার আধমরা অবস্থা। কিন্তু কি এক অদ্ভুত তাড়নায় অনুসরণ করতে লাগলাম বিকট কাঠামোটাকে। লম্বা লম্বা পা ফেলে নিঃশব্দে হাঁটছে ওটা। একসময় জঙ্গল থেকে বের হলো, তারপর বেশ কয়েকটা মাঠ পেরিয়ে তোমার বাড়ির কাছে চলে এলো। আমি তখনও পিছে পিছে আছি। পেছনের গেট দিয়ে তোমার বাড়ির সীমানায় ঢুকে পড়লো ওটা। তারপর দরজা গলে সামার হাউসের ভিতরে অদৃশ্য হলো। কোনো সূত্র মিলতে পারে এই ভেবে সাবধানে জানলার দিকে এগুলাম। গ্লাসের ওপাশ থেকে তাকিয়ে দেখলাম হেঁটে এসে বিশাল একটা ঘড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেল কাঠামোটা। সত্যি বলতে ভুতুড়ে ছায়ামূর্তিটা দেখে যতটা আতঙ্কিত হয়েছি, অদ্ভুত ঘড়িটা দেখে এর চেয়ে কম ভয় পেলাম না। দুটোই অশুভ, ভয়ানক। এখানে কি শেষ? জন চাচা জানতে চাইলেন। হ্যাঁ, কেন? এটা কি যথেষ্ট নয়? উত্তর দিলেন যাজক। আমাকে এখনই ঘড়িটাকে একবার দেখতে হবে। চলুন সামার হাউসের দিকে যাওয়া যাক। উঠে দাঁড়িয়ে বলল জন চাচা। একটা কথা যখন সে বলেছে, এটা করেই ছাড়বে, ভালোই জানা আছে আমার। অতএব বাগানের ভেতর দিয়ে সামার হাউসের দিকে চললাম আমরা। পৌঁছে দেখলাম সব সুনসান। ঘড়িটাকে যেখানে রাখা হয়েছে সেখানেই আছে। তবে ওটাকে দেখার সঙ্গে সঙ্গে জন চাচা আমার হাত আঁকড়ে ধরল। একে কোথায় পেয়েছ হ্যারি? চেঁচিয়ে উঠল সে। উত্তেজনায় রীতিমতো কাঁপছে। শেষবারে একে দেখেছিলাম ব্লেকসদের বাড়ি ক্রেগ ক্যাসেলে। অনেক পুরনো ঘড়িটা। বলা হয় আয়ারল্যান্ডে এখনো টিকে থাকা বগ ওকের তৈরি আসবাবগুলোর মধ্যে এটাই সবচেয়ে পুরনো। এবার বুঝতে পারছি বুড়ি তোমাকে এটা দিয়ে গেছে, ঠিক না? আর তুমি বলেছিলে এটা সে কিনেছে গ্রাফটন স্ট্রিটের কেলিস থেকে। আর এটাই সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। ব্লেকসরা আর্থিক টানাপোড়েনের কারণে তাদের সব জিনিসপত্র বেচে দেয় গত বছর, আর তাদের হয়ে দায়িত্ব পালন করে কেলিস। তবে এখন শোনাবো কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর অংশটা। যে ধূসর কাঠামোটার কথা আমাদের যাজক বন্ধু বলেছেন, ওটার পরিচয় এখন পরিষ্কার। ক্রেগ দুর্গে সেই ভুতুড়ে সব ঘটনা ঘটাতো, আর ব্লেকসরা সবসময় এটাকেই তাদের ফ্যামিলি গোস্ট বা পারিবারিক ভূত বলে মনে করত। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের ধারণা ভুল। ক্রেগ দুর্গের সঙ্গে ভূতটার কোনো সম্পর্ক নেই, বরং এর আশ্রয়স্থল ওই ঘড়ি। বহু পুরনো বগ ওকটার কথা চিন্তা করলে এটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো ওই গাছটার সঙ্গে রহস্যময় কাঠামোর বহু পুরনো যোগাযোগ। এরপর আর ঘড়িটা নিজের কাছে রাখতে সাহস করিনি, ফিরিয়ে দিয়েছিলাম কেলিসকে।